আসসালামু আলাইকুম। সুমন ইমরান অফসব স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমি ভালো আছি। তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো যে 6 to 9 সরকার থেকে একটা সিলেবাস প্রণয়ন করেছে এবং সেই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের কিছু কিছু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে পরবর্তী ক্লাসে ওঠার জন্য বা পরবর্তী ক্লাসে প্রমোশন পাওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষায় তোমাদের দুইটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তো যেহেতু তোমাদের কৃষি শিক্ষার ক্লাসগুলো এর আগে ওইভাবে ভালো করে হয় নাই, সেহেতু আমরা চেষ্টা করব যে সরকার থেকে যে সিলেবাসটা প্রণয়ন করা হচ্ছে ওই সিলেবাসটা এই 6 সপ্তাহের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করার। হ্যাঁ, এই ক্লাসগুলোর আলোকে এবং এই ক্লাসগুলোর আলোচনা থেকেই তোমরা তোমাদের যে অ্যাসাইনমেন্ট আসবে সেই অ্যাসাইনমেন্টগুলো ঠিকমতো করে আমাদেরকে জমা দিবে এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে উপস্থাপনায় আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, সহকারী শিক্ষক, সুমন ইমরান অফসব স্কুল এন্ড কলেজ। আজকের ক্লাসে পাঠের বিষয় হচ্ছে কৃষি শিক্ষা প্রথম অধ্যায়ে পাঠ 1, 2 ও 3। আজকে অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট। বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়ের থেকে আমরা কি কি শিখবো, দেখো আমরা দুটো জিনিস শিখতে পারবো। একটা হচ্ছে কৃষিতে বিজ্ঞানীদের অবদান ব্যাখ্যা করতে পারবো, তারপরে আধুনিক কৃষি ফলন এবং আমাদের জীবনধারা পরিবর্তনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবো। তাহলে এই দুটো বিষয় আমরা আজকে শিখতে পারবো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, তাহলে আজকে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেই বিষয়গুলো হচ্ছে কৃষিতে বিজ্ঞানীদের অবদান আলোচনা করা হবে, বাংলাদেশের মানুষের জীবন, সংস্কৃতি এবং কৃষির আধুনিকরণটা কিভাবে হলো সেটা আলোচনা করা হবে, বিশ্বের বিভিন্ন দেশের কৃষি অগ্রগতি, আমাদের বাংলাদেশের সাথে বিশ্বের আরো যে কিছু দেশ আছে সেই দেশের কৃষির অগ্রগতি নিয়েও আমাদের সাথে আলোচনা করা হবে। আমরা প্রথমেই আলোচনায় পার্ট 1 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এ যে বিষয়টা আলোচনা করা হবে সেটা হচ্ছে কৃষিতে বিজ্ঞানীদের অবদান। এক কথায় আমাদের যে বিজ্ঞানীরা আছে বা আমাদের যে অভিজ্ঞ কৃষকরা আছে তাদের এই কৃষিতে কি অবদান আছে সেই অবদানগুলো আমরা আলোচনা করব। কৃষিতে বিজ্ঞানীদের অবদানে প্রথমেই একটা ব্যক্তির নাম আমরা জানতে পারি বা চলে আসে অটোমেটিক, সেটা হচ্ছে কৃষি বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম। হ্যাঁ, ইনি হচ্ছে কৃষি ক্ষেত্রে সফল একজন বিজ্ঞানী আমাদের দেশে। তিনি কি কি আবিষ্কার করেছে বা তার অবদানগুলো কি কি, দেখো তিনি পাটের জেনেটিক ম্যাপ আবিষ্কার করেছেন, তারপর পেঁপে, রাবার ও ছত্রাকের জেনেটিক ম্যাপ আবিষ্কার করেছেন, পাটের ভাইরাস আবিষ্কার করেছেন। তাহলে এই তিনটা বিষয়ে কৃষি ক্ষেত্রে এই ডক্টর মাকসুদুল আলমের অবদান আছে। এছাড়াও কৃষিতে বিজ্ঞানীর অবদানে অন্যান্য যে বিষয়গুলো আসে সেগুলো হচ্ছে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, তারপর ডিজিটাল কীটনাশক যন্ত্র আবিষ্কার করেছে, এখানে ছবি দেওয়া আছে দেখো। তারপর কৃষি গবেষণা প্রতিষ্ঠানের গবেষণার বিজ্ঞানী হতে পারে, কৃষি যে গবেষণা প্রতিষ্ঠান আছে সেইখান থেকে গবেষকরা যেন কৃষি বিজ্ঞানী হতে পারে সেই বিষয়ে কাজ করতেছে। তারপর দীর্ঘকাল পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে নতুন নতুন বিষয় কৃষির সাথে যুক্ত করা হচ্ছে প্রতিনিয়ত। হ্যাঁ, এবং ধান গবেষক ডক্টর আবেদ চৌধুরী ধানের জিন আবিষ্কার করেছেন। এইরকম কিছু কিছু উল্লেখযোগ্য বিষয় বিজ্ঞানীরা কৃষি ক্ষেত্রে অবদান রেখেছে। এখন এই কৃষি ক্ষেত্রে অবদান বা কৃষি ক্ষেত্রের যে আবিষ্কারগুলো সেগুলো কি চিন্তাতে মানুষের মাথায় আসে, যে কৃষির যে সমস্যাগুলো আছে তারা যখন সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে যায় বা সমস্যাগুলো গবেষণা করতে যায়, তখন সেটা সমস্যা কিভাবে সমাধান করতে হবে সেই বিষয়টা বিজ্ঞানীদের মাথায় বা কৃষি গবেষকদের মাথায় আসে। তাহলে সেটা জানার জন্য আমাদেরকে জানতে হবে আসলে সমস্যাগুলো আমাদের কি কি হয়েছে এ পর্যন্ত। বলছে খরা সমস্যা, খরার সময় দেখা যাচ্ছে অনেক ফসল চাষ করা যায় না, এটা একটা সমস্যা হয়েছে। পুষ্টির সমস্যা হয়েছে, হ্যাঁ, তারপর লবণাক্ততার সমস্যা হয়েছে, বন্যা সমস্যা হয়েছে, সার ব্যবস্থাপনার সমস্যা হয়েছে। তো এই সমস্যাগুলো কৃষিকাজ করতে গিয়ে একের পর এক সৃষ্টি হয়েছে। এইখান থেকেই চিন্তা করেছে কৃষি বিজ্ঞানীরা যে বা আমাদের দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, কৃষি প্রতিষ্ঠানগুলো আছে, তারা চিন্তা করেছে এই সমস্যা সমাধানের জন্য কি কি জিনিস আমাদের দরকার, সেই থেকে আবিষ্কারগুলো সৃষ্টি হয়েছে। দেখো
বন্যার জন্য বিজ্ঞানীদের উদ্ভাবনটা কি? বন্যার জন্য তারা কিছু ফসল আবিষ্কার করেছে বা ফসলের জাত আবিষ্কার করেছে, যে জাতগুলো তারা বন্যার সময় চাষ করতে পারবে। দেখো এখানে দুইটা জাত, যে বন্যার শেষে ধান চাষের জন্য দুইটা আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট দুইটা জাত আবিষ্কার করেছে। একটা হচ্ছে কিরণ, একটা হচ্ছে দিশারি। মানে বন্যার শেষে, বন্যা শেষ হওয়ার পর হালকা যে পানি থাকে, ওই পানিতে এই দুটো ধান চাষ করা যায়, এই জন্য এই দুটো জাত আবিষ্কার করা হয়েছে। যখন বন্যা, যে এলাকায় বন্যা কবলিত বা বন্যা রানিং আছে, ওই জায়গায় তো তোমার দুইটা ধান আবিষ্কার করা হয়েছে বা জাত আবিষ্কার করা হয়েছে, একটা বিধান 52 আর একটা হচ্ছে বিধান 51। এই জাত দুইটা তোমার পানির নিচে 10 থেকে 15 দিন টিকে থাকতে পারে। এই জন্য বন্যা কবলিত এলাকা যেগুলো, সেগুলোতে এই জাত দুটা চাষ করা হয়। তারপর খরা ও লবণাক্ততার জন্য বিজ্ঞানীদের উদ্ভাবন। দেখো লবণাক্ততার জন্য বিজ্ঞানীদের উদ্ভাবন হচ্ছে বিধান 47 আর বিধান 45। এই দুটা ধান লবণাক্ত এলাকা বা লবণাক্ত অঞ্চল যেগুলো, সেগুলোতেও চাষ করা যায়। তারপর খরার জন্য, খরা অঞ্চলের জন্য বিধান 56 তোমার আবিষ্কার করা হয়েছে বা জাত উদ্ভাবন করা হয়েছে, যে জাতটা খরার সময়ও অল্প পানিতে বা কম পানিতেও এই ধানটা উৎপাদন করা যায়। তাহলে এই যে খরা লবণাক্ততার জন্য বিজ্ঞানীদের উদ্ভাবন এই জাতগুলো এইগুলো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে শুধু কি বিজ্ঞানীরাই কৃষিক্ষেত্রে অবদান রেখেছে বা বিজ্ঞানীরা কি কৃষিক্ষেত্রে বিভিন্ন জাত উদ্ভাবন করেছে, তা কিন্তু না। অভিজ্ঞ কৃষকরাও বিভিন্ন ভাবে কৃষিক্ষেত্রে অবদান রেখেছে। তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে, দেখো এই ব্যক্তি যার নাম হচ্ছে, ইনার বাসা হচ্ছে ঝিনাইদহে, ইনার নাম হচ্ছে হরিপদ পাপালি। ইনি একটা জাত উদ্ভাবন করেছে, যে জাতটা তার নাম অনুসারে রাখা হয়েছে যে হরিধান। হ্যাঁ, হরিধান নামে একটা জাত উদ্ভাবন করেছে ইনি, যেটা তার নাম অনুসারে রাখা হয়েছে। হ্যাঁ, তাহলে কৃষি শুধু বিজ্ঞানীরাই না, অভিজ্ঞ কৃষক যারা, তারা বিভিন্ন ভাবে গবেষণা করতে করতে তারাও কৃষিক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছে। এরকম আরো কিছু অবদান অভিজ্ঞ কৃষকদের আছে, সেটা আমরা দেখব। দেখো তারা কি করেছে, নতুন নতুন প্রজাতি আবিষ্কার করেছে, তারা বীজ উন্নয়ন করেছে, কিভাবে বীজটা উন্নয়ন করা যায় বা বীজের ফলন আরো ভালো করা যায় সেই দিকটা চিন্তা করেছে। কিভাবে বীজ সংরক্ষণ করলে বীজটা ভালো থাকবে সেটাও অভিজ্ঞ কৃষকরা আবিষ্কার করার চেষ্টা করেছে বা সেটা বের করার চেষ্টা করেছে। ফসলের উৎপাদন খরচ কিভাবে কমিয়ে আনা যায়, হ্যাঁ, সেই দিকটাও বিজ্ঞানীরা এবং সাথে অভিজ্ঞ কৃষকরা আবিষ্কার করার চেষ্টা করেছে বা কমিয়ে এনেছে। ফসলের নিরাপত্তা, কিভাবে ফসলের নিরাপত্তা বিধান ঠিক রাখা যায় সেটাও করা হয়েছে। রোগ বালাইয়ের কারণ তারা আবিষ্কার করেছে এবং সেটা আবার কিভাবে তোমার নিধন করা যাবে বা সেটা থেকে প্রতিকার পাওয়া যাবে সেটাও তারা চিন্তা করেছে। হ্যাঁ, শনাক্তকরণ বা উপযুক্ত প্রতিকার ব্যবস্থা, শুধু রোগবালাইয়ের কারণ শনাক্ত করে করেছে তা না, সেটা শনাক্তন করে উপযুক্ত প্রতিকার ব্যবস্থা কিভাবে করা যায় সেই বিষয়েও তাদের অবদান আছে। তারপর ফসলের পুষ্টিমান বাড়ানোর ক্ষেত্রেও তাদের একটা অবদান আছে। তারপর বিপণনের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছানো, শুধু যে উৎপাদন করে ছেড়ে দিয়েছে তা না, সেটা আবার ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য কি কি বিষয় ঠিক করা লাগবে সেই বিষয়টাও হ্যাঁ অভিজ্ঞ কৃষকরা চেষ্টা করেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে তাদের অভিজ্ঞ কৃষকদের অবদান। এরপরে আমরা অনেক জানতে পারলাম যে আমাদের কৃষি বিজ্ঞানে বিজ্ঞানীদের অবদান বা অভিজ্ঞ কৃষকদের অবদান কি কি। এবার আমরা পার্ট 2 এ বাংলাদেশের মানুষের জীবন, সংস্কৃতি ও কৃষির আধুনিকায়নটা জানবো। হ্যাঁ, এক কথায় বাংলাদেশের মানুষের জীবনে কৃষিটা কিভাবে আসলো এবং সংস্কৃতিটা কি ছিল এবং কৃষি আস্তে আস্তে যে আধুনিকায়ন এই পর্যন্ত এসছে সেটা কিভাবে আসলো সেটা আমরা জানার চেষ্টা করব। প্রথমে মানুষ যখন আধুনিক যুগের আগে তোমার প্রাচীন কাল ছিল, তখন থেকে মানুষ কৃষির উপর নির্ভরশীল ছিল। মানে ফসল উৎপাদন করা ছাড়া তাদের অন্য কোনো উপায় ছিল না। তো এই থেকে আস্তে আস্তে কৃষিতে একটা আধুনিকতার ছোঁয়া লাগে এবং কৃষিতে প্রযুক্তির ব্যবহার শুরু হয়, কৃষিতে বিজ্ঞানের ব্যবহার শুরু হয়। এইভাবে আস্তে আস্তে এই পর্যন্ত আমাদের এখন যে খুবই আধুনিক কৃষি কাজ হচ্ছে সেটা এখন পর্যন্ত এইভাবে আসতে থাকে। হ্যাঁ, তো আমরা দেখব যে প্রথমে কি শুরু হলো। প্রথমে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, বিশ্বযুদ্ধের পর লক্ষ লক্ষ মানুষ মারা গেল এবং এই মারা যাওয়ার কারণে মানুষ মানে দুর্ভিক্ষ, খাওয়া দাওয়ার অভাবে অনেক মানুষ মারা গেল, কৃষি কাজ হচ্ছিল না, কৃষি কাজ বন্ধ হয়ে যাচ্ছিল, আর বিভিন্ন অনেক মানুষ মারা যাওয়ার ক্ষেত্রে কৃষি সেক্টরটা এক প্রকার অচল হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তখন এইটা থেকে মুক্ত পাওয়ার জন্য ওই সময়ে ব্রিটিশ সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল। যে সিদ্ধান্তটা হচ্ছে এরকম যে কুমিল্লা একটি ভেটেরিনারি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ খুলে ডিগ্রি পর্যায়ে কৃষি শিক্ষা চালুর ব্যবস্থা করেছিল। হ্যাঁ, মানে এইগুলো চালু করার ফলে এখানে কৃষি নিয়ে গবেষণা হবে, নতুন নতুন প্রযুক্তি আসবে,
নতুন নতুন জাত আসবে, যে জাত কৃষকরা চাষ করে অল্প সময়ে তারা লাভবান হতে পারবে। এই চিন্তা করে ব্রিটিশ সরকার এই সিদ্ধান্তটা নিয়েছিল। তারপরে পাকিস্তান আমলে 1961 সালে এসে এটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। হ্যাঁ, যে কৃষি বিশ্ববিদ্যালয়ে এখন বিভিন্ন ধরনের গবেষণাগার আছে, সেই গবেষণাগার থেকে বিজ্ঞানীরা এবং অভিজ্ঞ কৃষকরা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের জাত বা নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করছে কৃষির জন্য। তারপরে কি হলো দেখো, বর্তমানে এই শিক্ষা ব্যবস্থা মানে কৃষিতে যে শিক্ষা ব্যবস্থাটা, সেটা এখন বাংলাদেশের অবস্থান হচ্ছে আমাদের দেশের 4টি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আছে। হ্যাঁ, যেটা কৃষি আধুনিকরণের জন্য কাজ করে যাচ্ছে। তারপর কি একটি পূর্ণাঙ্গ ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় আছে। হ্যাঁ, মানে আমাদের যে ভেটেরিনারি বলতে কি বোঝাচ্ছে, পশু পাখি এই পালন বা ইয়া করা, উৎপাদন করা, এইগুলো কিন্তু কৃষির মধ্যে পড়ছে। এটার জন্য একটা ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় আছে। তারপর সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিজ্ঞান চালু করা হয়েছে। আমাদের দেশে যত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, সেইখানে তোমার কৃষি বিজ্ঞান চালু রয়েছে। এরপরে দেখো, তৃণমূল পর্যায়ে কাজ করার দক্ষ মাঠ কর্মী তৈরি করতে কৃষি সম্প্রসারণ ট্রেনিং ইনস্টিটিউট এবং পশু চিকিৎসা ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। হ্যাঁ, এই গ্রাম পর্যায়ে এবং তৃণমূল পর্যায়ে মানে একবারে রুট লেভেলে, হ্যাঁ, গ্রাম পর্যায়ে যেন কৃষি কাজে মানে অভিজ্ঞ কৃষক তৈরি হয় বা তোমার অভিজ্ঞ পশু চিকিৎসক তৈরি হয়, এই জন্য তোমার কৃষি ইনস্টিটিউট বা কৃষি সম্প্রসারণ দপ্তর ট্রেনিং দেওয়ার জন্য একটা ইনস্টিটিউট চালু করেছে এবং পশু চিকিৎসা ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে, যেমন রুট লেভেলের মানুষজন এখানে এসে ট্রেনিং নিয়ে তাদের কৃষি কার্যক্রম তারা পরিচালিত করতে পারে। তারপরে প্রতিটি জেলায় সরকারি কৃষি ফার্ম, পোল্ট্রি ফার্ম, ডেইরি ফার্ম চালু করে সেই খামার পরিদর্শনের ব্যবস্থা করেছে সরকার। তাহলে এই বিষয়গুলো দিন দিন আধুনিকায়নের দিকে যাচ্ছে এবং নতুন নতুন প্রতিষ্ঠান নতুন নতুন জাত এবং নতুন নতুন পদ্ধতি আবিষ্কারের জন্য কাজ করে যাচ্ছে। তো তারপরে দেখো যে শুধু এই কৃষিটা শুধু প্রয়োজনের জন্যই না বা নিজের চাহিদা পূরণের জন্যই না, এটা একটা কর্মসংস্থান হিসাবে এখন মানুষজন গ্রহণ করতেছে। হ্যাঁ, দেখো কেউ মুরগির খামার করতেছে, কেউ গরুর খামার করতেছে, কেউ মাংস উৎপাদনের জন্য গরু চাষ করছে, কেউ দুধ বিক্রি করার জন্য গরুর খামার করতেছে। এই যে বিভিন্ন ক্ষেত্রে, হ্যাঁ, কৃষি উৎপাদন আয় বৃদ্ধির ফলে গ্রামীণ জীবনে শিক্ষার বিস্তার ঘটায় এবং পেশাজীবী সংখ্যা দ্রুতই বাড়ে। যেহেতু আমাদের চাকরি বাকরি সবাই পাবে এমন কোনো কথা নাই, বা চাকরি বাকরি সবার হবে এরকম কোনো ইস্যু বাংলাদেশে নাই। এই জন্য এই কৃষি ক্ষেত্রে বিনিয়োগ করে এবং কৃষি ক্ষেত্রে সময় দিয়ে পরিশ্রম দিয়ে অনেক বেকার যুবক তারা তাদের বেকারত্ব ঘটাচ্ছে এবং সাথে আরো কিছু মানুষজন নিয়ে তারা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারছে। তাহলে এই কৃষি ক্ষেত্রটা এখন শুধু নিজের চাহিদার উপর নির্ভর করতেছে না, হ্যাঁ, এটা একটা বিস্তৃত আকার ধারণ করেছে। দেখো বিশেষ করে শহরগুলোতে এখন দেখা যাচ্ছে যে মুরগির খামার একটা জনপ্রিয় হয়ে উঠেছে, যে জমি থাকলে মুরগির খামার হবে তা না, তারা ছাদের উপরও মুরগির খামার করতেছে, ছাদের উপর মাছ চাষ করতেছে, ছাদের উপর বাগান করতেছে। এইভাবে কৃষিটা এখন এত আধুনিকরণ হয়েছে যে কৃষির জন্য জমি লাগবে এই ধারণাটা মানুষ এখন ভুলে গেছে। জমি থাকলেই আমি কৃষি কাজ করতে পারবো বা জমি থাকলে আমি যে মুরগির খামার করতে পারবো সেটা না, হ্যাঁ, এর বাইরেও আমি করতে পারবো। এমনকি ঢাকাতে দেখা গেছে তোমার যে ছাদের উপর গরুর খামারও আছে। হ্যাঁ, তাহলে মানুষ কিন্তু এখন এই কৃষি ক্ষেত্রে বা কৃষির সাথে যে অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে এগুলোতে অনেক এগিয়ে গিয়েছে। এরপর আমরা পার্ট 3 আছে কি দেখো, যে বিশ্বের বিভিন্ন দেশের কৃষির অগ্রগতি, মানে আমাদের দেশের সাথে বিশ্বের অন্যান্য যে দেশগুলো আছে, হ্যাঁ, সেটার অগ্রগতিটা কি আমরা সেটা দেখবো। দেখো আমাদের এশিয়া মহাদেশে যে দেশগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য দেশের মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ, চায়না, ভিয়েতনাম, ইন্ডিয়া। এই চারটা দেশ মোটামুটি কৃষিক্ষেত্রে অনেক এগিয়ে আছে। হ্যাঁ, সেই দেশগুলো সম্পর্কে আমরা জানবো, তাদের কৃষি সম্পর্কে। আমাদের স্বাধীন বাংলাদেশে কৃষির যে অবদান বা কৃষির যে অগ্রগতি সেটা আমরা একটা সার্বিক চিত্র এখানে দেখতে পাবো। আমরা দেখো যে হচ্ছে একটি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট আছে, একটি কৃষি কলেজ আছে, তারপর কয়েকটি কৃষি সম্প্রসারণ ট্রেনিং ইনস্টিটিউট আছে, আর একটি কৃষি বিশ্ববিদ্যালয় আছে। হ্যাঁ, এইগুলোর হওয়ার প্রেক্ষিতে এবং তোমার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি ও পশুপালন অনুষদ চালু করা হয়েছে। তারপরে
বর্তমানে সকল কৃষি ফসলের জন্য গবেষণাগার রয়েছে, মানে প্রত্যেকটা ফসলের জন্য আলাদা আলাদা একটা গবেষণাগার আছে। ধান গবেষণা ইনস্টিটিউট, পাট গবেষণা ইনস্টিটিউট, হ্যাঁ, এইভাবে গম গবেষণা, এইভাবে প্রত্যেকটা ফসলের জন্য আলাদা আলাদা করে একটা ইনস্টিটিউট তৈরি করা একটা প্রস্তুতি চলছে এবং একে একে হয়ে আসছে। হ্যাঁ, তো আমাদের বাংলাদেশের যে কৃষি বা স্বাধীন বাংলাদেশ হওয়ার পর, দেশ স্বাধীন হওয়ার পরে কৃষির যে চিত্র, এইখানে চিত্রটা মোটামুটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবার দেখো আরো কিছু বাংলাদেশের কৃষি ক্ষেত্রে যে কর্মসূচিগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। বলছে দেখো যে প্রতি বছর শহর গ্রামাঞ্চলে কৃষি মেলা হয়। হ্যাঁ, তোমরা দেখবা যে প্রতি বছর কৃষি মেলা হয়, সেই মেলাতে নতুন নতুন জাত নিয়ে আসে, অনেকে নতুন নতুন ফল নিয়ে আসে, যেগুলো তো আমরা দেখিনি। হ্যাঁ, তো এই কৃষি মেলা হয়, সেখান থেকে অনেক কিছু আবিষ্কার করা হয়। তারপর কৃষিকে অধিকতর পরিবেশ বান্ধব করার জন্য সমন্বিত বালাই ব্যবস্থা IPM চালু করা হয়েছে। তারপরে তোমার কৃষিতে রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমার জন্য, মানে ইউরিয়া, ফসফেট, এইগুলা বা রাসায়নিক যে সারগুলো আছে এগুলোর ব্যবহার কমানোর জন্য কিছু সার আবিষ্কার করা হয়েছে। হ্যাঁ, যেমন সবুজ সার, তারপর কম্পোস্ট সার, হ্যাঁ, তারপর কেঁচো জাত সার, মানে কেঁচো যেগুলো উৎপাদন হয় সেই জাত সারগুলো। হ্যাঁ, এই প্রযুক্তিগুলো কৃষকের হাতে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে এবং কৃত্রিম রাসায়নিক সার এর উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের বাংলাদেশের মানে শিক্ষাক্ষেত্রে কৃষি কিভাবে ইনভলভ করা হয়েছে সেটা দেখলাম, এবং তার পাশাপাশি ছোট ছোট কিছু আবিষ্কারের মাধ্যমে বা ছোট ছোট কিছু কার্যক্রমের মাধ্যমে কৃষি ক্ষেত্রে আমরা আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এ হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষি ব্যবস্থা। এবার আমরা ভারতের কৃষি ব্যবস্থা দেখবো যে ভারত একটা ভৌগোলিক বৈচিত্র্যের দেশ এবং বৃহৎ দেশ, অনেক বড় একটা দেশ। হ্যাঁ, ভারতের কৃষি প্রধান অঞ্চল যেগুলো সেগুলো হচ্ছে মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল, সমতল অঞ্চল। কৃষি পরিবেশ দেশটি বৈচিত্র্যময়। এইখানে দেখো ভারতের কয়েকটি ক্ষেত্র দেওয়া আছে যেগুলা কৃষি ক্ষেত্র তারা হিসাবে তারা অনেক সাফল্য অর্জন করেছে এবং এগিয়ে গিয়েছে। মাংস ক্ষেত্রে, ডিম উৎপাদনের ক্ষেত্রে, দুধ, কৃষি পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে তারা একটা সাফল্য দেখাতে পেরেছে। তারপর চীনের কৃষি নিয়ে যদি বলা যায় তাহলে দেখো যে বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ হচ্ছে চীন। এই চীন সমাজতান্ত্রিক পরিকল্পিত উৎপাদন ও বন্টনকারী দেশ। হ্যাঁ, এবং চীনে খাদ্য ঘাটতি দেখা যায় না। চীন তাদের কৃষিক্ষেত্রে এত উন্নত যে তাদের দেশে কখনো কোনো খাদ্য ঘাটতি দেখা দেয় না, বরঞ্চ তারা সেই খাদ্য অন্য দেশে রপ্তানি করে। তারপরে দেখো চীনের কৃষিক্ষেত্রে বলছে যে প্রতি হেক্টরে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন ক্ষমতা চীনের কৃষক ও বিজ্ঞানীদের দখলে। হ্যাঁ, সর্বোচ্চ, আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন ক্ষমতা চীনের দখলে, চীনের কৃষক বা বিজ্ঞানীদের দখলে। তারপরে আরেকটা দেশ আমরা দেখো আমাদের বাংলাদেশে চীনের একটা কৃষিক্ষেত্রের ব্যাপক প্রভাব আছে। দেখো বলছে বাংলাদেশের সদ্য প্রযুক্তি হাইব্রিড ধান বীজের বড় যোগানদার হচ্ছে চীন। মানে আমাদের যে হাইব্রিড ধানগুলো বা জাতগুলো আসছে এগুলোর বড় যোগানদাতা হচ্ছে চীন। চীন প্রযুক্তি শেখা ও আমাদের মাঠ পর্যায়ে প্রয়োগ করে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। মানে চীনের যে প্রযুক্তি, কৃষিক্ষেত্রে যে প্রযুক্তি, সেই প্রযুক্তি প্রয়োগ করে আমাদের দেশ একটা উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছে, মানে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এবং এবার এশিয়া মহাদেশে কৃষিতে ভিয়েতনাম বলছে বিশ্বের অন্যতম প্রধান চাল রপ্তানিকারী কারক দেশ হচ্ছে ভিয়েতনাম। হ্যাঁ, কৃষি প্রযুক্তি বিকাশে ভিয়েতনামের সাফল্য বিস্ময়কর। বলছে কৃষি উন্নয়নের বিষয়টি দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক গুরুত্ব লাভ করেছে। মানে ভিয়েতনামও কৃষি ক্ষেত্রে আমাদের অন্যান্য দেশের সাথে অনেকটা এগিয়ে আছে। তো এই ছিল তোমাদের সাথে আজকে প্রথম 3টা পার্টের আলোচনা। এখন 4টা মূল্যায়ন নিয়ে আলোচনা হবে। বলছে B56 ধানের জাত কি সহিষ্ণু, খরা সহিষ্ণু। তারপরে কত সালে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? 1961 সালে, পাকিস্তানের আমলে 1961 সালে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। তারপর বাংলাদেশে কয়েকটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চালু আছে? 4টি আমরা দেখলাম। তারপরে ভারতীয় কৃষি পণ্যের অন্যতম আমদানিকারী দেশ কোনটি? বাংলাদেশ। হ্যাঁ, তো এই ছিল তোমাদের মূল্যায়ন। আগামী দিন তোমাদের প্রথম অধ্যায়ের যে শেষ 3টা পার্ট আছে 3, 4, 4, 5, 6, হ্যাঁ, এই 4, 5, 6 পার্ট নিয়ে আলোচনা করা হবে। উক্ত অংশ তোমরা বাসায় সঠিকভাবে চর্চা করবা, এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।